ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে ফ্রিকশনের থিওরিটা পড়াবো। তো তার আগে বই পড়ার কোনো দরকার নেই, এই ভিডিওটা দেখলেই ফ্রিকশনের প্রায় 100% থিওরি হয়ে যাবে। শুধুমাত্র বই থেকে যেটা করবে সেটা হচ্ছে ডেফিনেশনগুলো পড়ে নেবে। ডেফিনেশনগুলো আর এখানে আমি করাচ্ছি না, ডেফিনেশনগুলো আমি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পরে যখন ভিডিওটা পুরো দেখা হয়ে যাওয়ার পরে বই থেকে শুধু ডেফিনেশনগুলো একবার দেখে নেবে, দিয়ে নিজেরা লিখে প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। ঘর্ষণ দুটো সারফেসের মধ্যে হয়। একটা এক্সাম্পল দিই, তাহলে খুব ভালো বোঝা যাবে। মেঝে আছে, মেঝের ওপরে ধরে নাও একটা ইট বা কাঠের ব্লক কিছু আছে এরকম। এবার একটা ফোর্স দিচ্ছি এদিক দিয়ে, তাহলে এদিকে যদি আমি ফোর্স দিই, তাহলে ফোর্স দিলেই তো সঙ্গে সঙ্গে ইটটা নড়ে যাবে না, ইটটা স্থির অবস্থায় আছে। তাহলে ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইটটা সরে যাবে না। কি হবে, একটুখানি ফোর্স দিলাম, তাতেও দেখবো নড়ছে না, আর একটু ফোর্সটা বাড়ালাম, তাতেও দেখবো নড়ছে না। এরকম করতে করতে ফোর্সটা একটু বাড়াতে বাড়াতে হঠাৎ দেখবো যে নড়ে গেল। তো ধরে নিই 12 নিউটন ফোর্স যখন দিলাম তখন নড়ে গেল বা চলতে শুরু করলো। এবার যখন চলতে শুরু করলো তখন এটাকে সচল রাখতে দেখা যায় যে এর চেয়ে একটু কম ফোর্স লাগছে। এক্সাম্পল হিসেবে ধরে নিই যে 10 নিউটন ফোর্স দিতে হচ্ছে তারপরে সমবেগে একে সচল রাখতে। এখন প্রথম থেকে কি করলাম না, জিরো ফোর্স থেকে স্টার্ট করেছি, দিয়ে ধীরে ধীরে বাড়িয়েছি। কখনো 1 নিউটন, 2 নিউটন, 2.5 এরকম করে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি বাড়িয়েছি। কিন্তু হঠাৎ করে 2.5 না, 2.5 এর আগে 2 থেকে ধীরে 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 2.5 এরকম করে করে বাড়িয়ে 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 12 নিউটন যখন দিলাম তখন নড়েছে। তাহলে যখন এই 12 এর চেয়ে আমি কম ফোর্স দিয়েছি, ধরে নাও ব্লকটার মধ্যে আমি 3 নিউটন ফোর্স দিয়েছি, বা এটা এফ ধরি, কোনো একটা ফোর্স দিয়েছি, তাহলে যতটা ফোর্স আমি দিয়েছি তাতে কিন্তু চলেনি। 12 নিউটনের নিচে বা কম ফোর্সের কথা বলছি আমি, তো তখন কিন্তু নড়েনি। তার মানে যে যতটা আমি ফোর্স এই দিকে দিয়েছি উল্টো দিকে ততটাই ফোর্স ডেভেলপ করে গেছে। মানে এখানে যদি আমি 3 নিউটন ফোর্স দিয়ে টানি তখন ফ্রিকশন ফোর্স 3 নিউটন, আরেকটু বাড়ালাম 4 নিউটন করলাম, ফ্রিকশন ফোর্স 4 নিউটন হয়ে যাবে। মানে যত ধীরে ধীরে বাড়াবো এই ফ্রিকশন ফোর্সটাও তত বাড়বে। বাড়তে বাড়তে মানে আমিও ফোর্সটা বাড়াচ্ছি, ফ্রিকশন ফোর্সটাও ডেভেলপ করছে ঠিক ততটা। এবারে বাড়াতে বাড়াতে যখন 12 নিউটন ফোর্স দিলাম তখন হলো কি যে এ আর তার বেশি ডেভেলপ করতে পারলো না। তাহলে কি হচ্ছে, 12 নিউটন দিলেই চলতে শুরু করছে। তাহলে এই যে 12 নিউটনটা, এই 12 নিউটনটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ, এক্ষেত্রে ম্যাক্সিমাম ঘর্ষণ বল যেটা ডেভেলপ করেছে। তাহলে তার আগে যত ফোর্স দিয়েছি ঠিক ঘর্ষণ বল ততটা। এবার এইটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণের সীমাস্থ মান।
সীমাস্থ মান কেন না, তার আগে স্থিত ঘর্ষণ বল কত ছিল, যখন 4 নিউটন দিয়েছি তখন 4 নিউটন, যখন 5 নিউটন দিয়েছি তখন 5 নিউটন। তাহলে আমি যত ফোর্স দিচ্ছি বা এই ব্লকটাকে যত ফোর্স দেওয়া হচ্ছে, ঘর্ষণ বলের মান ঠিক ততটা। কিন্তু ঘর্ষণ বল তো ততটা ডেভেলপ করছে, যত দিচ্ছি তত ডেভেলপ করছে, কিন্তু এর একটা লিমিট আছে। সেই লিমিটটা হচ্ছে 12 নিউটন এখানে এক্সাম্পল হিসেবে। তাহলে এইটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। যখন চলতে শুরু করে দিল বা স্থিত ঘর্ষণের সীমাস্থ মান তার বেশি, একটু বেশি ফোর্স দিলাম, তখনই ও চলতে শুরু করলো। চলতে শুরু করার পর যখন চলন্ত অবস্থায় রয়েছে বা গতিশীল অবস্থায় রয়েছে, তখন কিন্তু একটু কম ফোর্স লাগে। সেটা এক্সাম্পল হিসেবে 10 নিউটন ধরে নিয়েছি। এখন আর একটা জিনিস বলি, যে এই যে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান এখানে 12 নিউটন পেলাম, বা ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণের মান হচ্ছে 12 নিউটন। যদি এরকম হয় যে ঠিক একটা সেম ওয়েটের আমি ইট আর এর ওপরে রেখে দিলাম, তখন কি হবে? এখন তো 12 নিউটন দেওয়ার পরে চলতে শুরু করলো, তখন কি হবে? আরেকটা যদি আমি দিয়ে দিই, ঠিক সেম ওয়েটের আরেকটা ব্লক চাপিয়ে দিলাম, তাহলে তখন এটা হয়ে যাবে কি, ডবল হয়ে যাবে 24। তাহলে 24 নিউটন দিলে তখন ওকে নড়ানো যাবে। যদি আরেকটা চাপিয়ে দিই তাহলে 36 নিউটন লাগবে। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঘর্ষণ বলের সীমাস্থ মান এফ প্রপোর্শনাল টু লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন। তাহলে ঘর্ষণ বল প্রপোর্শনাল টু লম্ব প্রতিক্রিয়া। আর দেখো, যখন এই একটা ব্লক ছিল তখন লম্ব প্রতিক্রিয়া যা ছিল, দুটো দিলাম তার ডবল হয়ে গেল। তাহলে এফ প্রপোর্শনাল টু আর, এই লম্ব প্রতিক্রিয়াটা নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। তাহলে এফ ইজিক্যাল টু মিউ আর, একটা ভেদ ধ্রুবক এলো। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বলের একটা সূত্র। এই মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এইটা আবার দু রকম হয়। একটা হচ্ছে মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস, এস হচ্ছে স্ট্যাটিক, ওই কথাটা থেকে এসছে, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ওই জন্য মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আর একটা হয় মিউ কে ইজিক্যাল টু চল ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, চল ঘর্ষণ গুণাঙ্ক। এটা একটু নোট করে নাও। মিউ এসটা গ্রেটার দেন মিউ কে হয়। যখন চলতে শুরু করে তখন ঘর্ষণ বলটা কম হয়, ঘর্ষণ বলের মানটা। আর স্থিত ঘর্ষণের যে সীমাস্থ মানটা হয় সেটা দেখো বেশি হয়, 12 নিউটন হয়েছিল। তো মিউ এস গ্রেটার দেন মিউ কে, ওই জন্য 12 নিউটন লেগেছে। যখন স্থির অবস্থায় ছিল তার ম্যাক্সিমাম যে ঘর্ষণ বল, মানে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান চল ঘর্ষণের চেয়ে বেশি হয়েছিল, এই কোএফিশিয়েন্টটা বেশি, আর এই কোএফিশিয়েন্টটা কম হয়। আরও ডিটেলস আসবো এটার ব্যাপারে, লিখে নাও এটা। আর মিউটার ডেফিনেশন কি করে দেবে? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, মিউ ঘর্ষণ গুণাঙ্ক, তার ডেফিনেশন কি দেবে না, মিউ ইজিক্যাল টু এফ বাই আর। তার মানে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলের সীমাস্থ মান এবং লম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, সেই অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। ডেফিনেশনগুলো এখান থেকে ভেবে ভেবে দেবে, তাহলেই হবে। দেখো এখানে ভেবে ভেবে যেটা বলবে যে এই দুটোর অনুপাত যেটা, এর কোনো একক নেই ওই জন্য,
তো এই দুটোর অনুপাত যেটা, সেটাই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। যদি স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা চায় তাহলে কি হবে না, স্থিত ঘর্ষণের সীমাস্থ বল যেটা এবং লম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, সেটাই হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আবার যদি মিউকে চায় তাহলে চল ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, সেটাকেই চল ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে এখান থেকেই ডেফিনেশনগুলো হয়ে যাচ্ছে। তাহলে নিজে ভেবে ভেবে লিখবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই। আর একবার পড়ে নেবে বই থেকে, তাতে ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেখানে যে ডেফিনেশনগুলো বক্স করে করে দেওয়া আছে, শুধুমাত্র ওই ডেফিনেশনগুলো পড়ে নেবে। আর এইটা একটা খাতায় নোট করে নিও। মুছে দিচ্ছি এটা। এবার লম্ব প্রতিক্রিয়া যেটা আর, সেটার ব্যাপারে একটু আলোচনা করে দিই। যদি একটা মেঝে বা হরাইজন্টাল সারফেসের ওপরে একটা কিছু মাস থাকে বা ব্লক থাকে, তাহলে নিচের দিকে ওজন কাজ করে এমজি, ওপর দিকে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কি হবে, আর ইজকাল টু এমজি। ধরো একটা ফোর্স দিয়ে এই দিকে টানা হচ্ছে এফ, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল সবসময় গতি প্রবণতা যেদিকে যেদিকে ও গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই চেষ্টার অপোজিট দিকে, অথবা যেদিকে গতি রয়েছে তার অপোজিট দিকে। তাহলে ঠিক উল্টো দিকে ঘর্ষণ বলটা কত হবে? এফ ইজিক্যাল টু মিউ আর, তাহলে মিউ ইন্টু আর। তাহলে এক্ষেত্রে কত হবে ঘর্ষণ বলটা? আর এর ভ্যালুটা হচ্ছে এম জি। তাহলে এখানে ডাইরেক্ট তুমি বসিয়ে দিতে পারো মিউ এম জি। এখানে ঘর্ষণ বলটা হচ্ছে মিউ এম জি। তাহলে লম্ব প্রতিক্রিয়া এখানে কিন্তু একদম ওজনের সঙ্গে সমান, কিন্তু সব ক্ষেত্রে ওজনের সঙ্গে সমান হয় না। এটা লিখে নাও, কখন ওজনের সঙ্গে সমান হয় না দেখাচ্ছি। যদি এরকম হয় যে এই ফোর্সটা এইভাবে না দিয়ে এই রকম অ্যাঙ্গেল বরাবর এফ দেওয়া হচ্ছে, কিরকম অ্যাঙ্গেল না, এই হরাইজেন্টালের সঙ্গে থিটা কোণ করেছে, এইভাবে টানা হচ্ছে কোণ করে। আমরা ছোটবেলায় যখন গাড়ি সুতো করে বা দড়ি দিয়ে টেনেছি, তখন এইভাবে টেনেছি। তাহলে সেক্ষেত্রে কি হয় না, এই দিকে ওই টানটার বা ফোর্সটার কস কম্পোনেন্ট যেটা এফ কস থিটা এই দিক বরাবর কাজ করবে, আর এফ সাইন থিটা ওপর দিক বরাবর কাজ করবে। তাহলে এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়াটা কত? এই ফ্রিকশন ফোর্সটা কিন্তু অপোজিট ডিরেকশনেই হবে, এবং সেটা অলওয়েজ মিউ আর। এই এফ ইজিক্যাল টু মিউ আর যে ফর্মুলাটা পেলাম, সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি। তাহলে মিউ আর, তাহলে আরটা কত বের করে নি। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামটা থেকে কি পাচ্ছি? আর প্লাস এটা, তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে এমজি। তাহলে আর হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখানে ঘর্ষণ বলটা কত পাবো? ঘর্ষণ বলটা হচ্ছে মিউ ইন্টু এটা এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে কি পাওয়া যাবে? এফ কস থিটা ইজিক্যাল টু এইটা। তাহলে দেখো এখানে লম্ব প্রতিক্রিয়াটা কিন্তু ওজনের সঙ্গে সমান হলো না, একটু কম হয়ে গেল। মুছে দিয়ে এটা।
আবার নততলের ক্ষেত্রে একটা নততল আছে, এরকম নততলের মধ্যে একটা ব্লক আছে, তাহলে এর ওজনটা নিচের দিকে কাজ করবে, সেই ওজনের কম্পোনেন্টটা হচ্ছে mg সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়। ওজনের আর একটা কম্পোনেন্ট এই নততল বরাবর এই দিকে, সেটা হচ্ছে mg কস থিটা, নততলের সঙ্গে পারপেন্ডিকুলারলি। নর্মাল রিয়াকশন যেটা বা লম্ব প্রতিক্রিয়া যেটা, সেটা ওপরের দিকে। তাহলে এই ব্লকটা তো নিচের দিকে নামার চেষ্টা করবে এর ওজনের জন্য, তাহলে ঘর্ষণ বলটা এই দিকে কাজ করবে, ঠিক উল্টো দিকে। যেদিকে ও গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে, তার অপোজিট ডিরেকশনে সব সময় ঘর্ষণ বল কাজ করে। তাহলে এই দিকটা হবে মিউ আর। এবার আরটা কত এরকম কেসে? আর ইজ ইকাল টু mg কস থিটা। তাহলে এই ঘর্ষণ বলটা কত হয়ে গেল? মিউ mg কস থিটা। তাহলে নততল বরাবর যখন একটা ব্লক নামছে, তখন উপরের দিকে মিউ mg কস থিটা এই ঘর্ষণ বলটা কাজ করবে। ঠিক আছে, এগুলো নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে বা থিওরিতেও কাজে লাগবে, লিখে নাও। তাহলে আমরা কি দেখলাম? যে লম্ব প্রতিক্রিয়াটা সবসময় যে এমজির সঙ্গে সমান হয় তা না, ওটা একটু হিসাব করে বের করে নিতে হবে, আর বের করাটা শিখিয়ে নিলাম। তাহলে ঘর্ষণের সূত্রাবলী এটা বই থেকে পড়ে নেবে, আমি 3টে সূত্র আছে বলে দিচ্ছি। অলরেডি আলোচনা কিন্তু করা হয়ে গেল। সেটা হচ্ছে যে ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে অথবা গতি প্রবণতার বিরুদ্ধে কাজ করে। আর কি করে না, স্পর্শতল দুটো যে সারফেস রয়েছে, একটা সারফেসের সঙ্গে আর একটা সারফেস বা দুটো স্পর্শতল যে রয়েছে, সেই স্পর্শতলের সঙ্গে সমান্তরালভাবে কাজ করে। সমান্তরালভাবেই দেখালাম, এরকম ব্লকটা আছে, নিচে মেঝে ছিল, তাহলে এই যে স্পর্শতল, সেই স্পর্শতল বরাবর সমান্তরালভাবে এইদিকে যদি এইদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এইদিকে কাজ করবে, আর যদি এইদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এইদিকে কাজ করবে। অর্থাৎ এই যে স্পর্শতল, সেই স্পর্শতলের সমান্তরালে কাজ করে। তাহলে প্রথম সূত্রটা বললাম, আর একবার বলে দিই, যে ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে বা গতি প্রবণতার বিরুদ্ধে কাজ করে, আর স্পর্শতলের সঙ্গে সমান্তরালভাবে কাজ করে। সেকেন্ড লটা হচ্ছে যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, এটা আলোচনা করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া যদি ধ্রুবক হয়, তাহলে এই স্পর্শতলের যে এরিয়া বা ক্ষেত্রফল তার উপরে নির্ভর করে না, আর আপেক্ষিক গতির উপরে নির্ভর করে না, যে আপেক্ষিক গতি কত সেটার উপরে নির্ভর করে না। আমাদের যে আলোচনা আছে তাতে এই গতির উপরে এই ঘর্ষণ বলটা কিন্তু নির্ভর করে না। এফ ইজ ইকাল টু কি দেখলাম? মিউ আর। দেখো এখানে এরিয়া বলে কিছু নেই, এটাই তো ঘর্ষণ বল। তাহলে এই ঘর্ষণ বলটা এরিয়ার উপরে ডিপেন্ড করছে না, কিসের উপর ডিপেন্ড করছে? এই মিউটার উপরে ডিপেন্ড করছে। মিউটা কি না, দুটো সারফেসের মধ্যে কতটা স্মুথ তার উপরে ডিপেন্ড করছে। মানে এই যে তল দুটো রয়েছে, সেই তল দুটোর প্রকৃতির উপরে নির্ভর করছে। ঠিক আছে, এই 3টে আলোচনা করে দিলাম, আশা করছি মনে থাকবে। বই থেকে একবার পড়ে নিও। এরপরে হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ
ঘর্ষণ কোণ কি জিনিস? না, একটা ব্লক রয়েছে এখানে, তাহলে তার লম্ব প্রতিক্রিয়াটা কি হচ্ছে, উপরের দিকে কাজ করছে, আর ঘর্ষণ বলটা এদিক বরাবর কাজ করছে, এদিকে ধরো টানা হচ্ছে, তাহলে ঘর্ষণ বলটা এদিক বরাবর কাজ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা হচ্ছে মিউ আর। এবার এই দুটোর যে লব্ধি, এই দুটোর লব্ধি বের করো না, তাহলে লব্ধিটা হবে এই দিক বরাবর, ধরে নাও লব্ধিটা হচ্ছে কিউ। তাহলে এই যে লম্ব প্রতিক্রিয়া এবং এই দুটোর যে লব্ধি, সেই লব্ধির মধ্যে যে কোণ, সেই কোণটাকেই ঘর্ষণ কোণ বলে। তার মানে এখানে ল্যামডা ইজিক্যাল টু ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণের সংজ্ঞা দিতে পারবে? কিভাবে দেবে আরেকবার বলে দিই না, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার যে কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে ঘর্ষণ কোণ বলে। আরেকবার বলে দিই, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে ঘর্ষণ কোণ বলে। এটা বুঝে নিলেই ডেফিনেশনগুলো মনে থেকে যাবে, ডেফিনেশন মুখস্থ করবে না, বুঝে নেবে, বুঝে নিয়ে নিজের ভাষায় লিখবে, তাহলে কোনোদিন ভুলবে না, আর কনফিউশন হবে না। আমি যেভাবে দিচ্ছি ডেফিনেশন ঠিক সেইভাবে দিও, তাহলে মনে রাখার কোনো দরকার নেই। এবার এই দুটোর লব্ধি তো এটা, তাহলে এইটাকে যদি আবার ভাঙি, তাহলে এই দুটো পাওয়া যাবে। তার মানে কিউ এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে আর, তার মানে এরকম লিখতে পারবো, কিউ এই দিকটা হচ্ছে কস কম্পোনেন্ট, তাহলে কিউ কস ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে আর, বা আর ইজিক্যাল টু এটা। আবার এইটা হচ্ছে এইটার সাইন কম্পোনেন্ট, তাহলে মিউ আর ঘর্ষণ বলটা ইজিক্যাল টু হচ্ছে কিউ সাইন ল্যামডা। তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি, এইটা ডিভাইডেড বাই এইটা করলে কি পাওয়া যাবে, মিউ আর বাই আর ইজিক্যাল হচ্ছে মিউ, ইজিক্যাল টু কি হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে কিউটা কেটে যাচ্ছে, তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাহলে ট্যান ল্যামডা, ট্যান ল্যামডা। তাহলে এটা একটা ফর্মুলা পাওয়া গেল। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে এটাই হচ্ছে রিলেশনটা। এটা এক কাজ করবে, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দেবে, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে এখানে লিখবে 2/1 করে এটা পেলাম। ভেঙে ভেঙেও করতে পারো, ভালো হয়। তাহলে এটা যেটা পেলাম সেটা হচ্ছে ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আরেকটা জিনিস এই দুটো থেকে পাওয়া যাবে, এটা একটু মুছছি, নোট করে নাও। এই কিউটাকে কিভাবে পাবো না, এই দুটোকে স্কোয়ার করে যদি আমি যোগ করে দিই, তাহলে স্কোয়ার করে যোগ করলে কত হচ্ছে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা এইটা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা ইজিক্যাল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আর স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটাতে কত পাচ্ছি, কিউ স্কোয়ারটা কমন নিলে সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা মানে 1, তাহলে শুধু কিউ স্কোয়ার থাকছে।
তাহলে কিউ স্কোয়ার ইজিক্যাল টু, এই দিক থেকে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস মিউ স্কোয়ার, তাহলে কিউ ইজিক্যাল টু আর রুট 1 প্লাস মিউ স্কোয়ার। এটা একটা রিলেশন। হয়েছে? নোট করে নাও। এই নোটগুলো একটা খাতায় সুন্দর করে যত্ন করে রেখে দেবে এবং এই নোটটা থেকে পড়ে নেবে, তাহলে আর বইটা পড়ার কোনো রকম দরকার পড়বে না, শুধু একবার ডেফিনেশনগুলো দেখে নেবে। এখান থেকে আমার কাছ থেকে বুঝে নাও, বুঝে নিয়ে একবার শুধু ডেফিনেশনগুলো পড়ে নেবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এবং ডেফিনেশনগুলো বুঝে বুঝে দেবে, তাহলে মনে রাখার প্রয়োজন হবে না। এরপরে স্থিতিকোণ। স্থিতিকোণ বা স্থিতিকোণটাকে আবার বলে বিরাম কোণ। ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ। সেটা কিরকম জিনিস না, একটা ইনক্লাইন্ড প্লেন আছে, তার উপরে একটা ব্লক রাখা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিলাম। এখন এই নততলটা কি হয়েছে, এরকমভাবে ব্লকটাকে রাখা আছে, এটা এইভাবে দিয়ে এইটাকে ধীরে 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 এরকম করে তোলা হচ্ছে, মানে থিটাটাকে বাড়ানো হচ্ছে। বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন এর নিজের ওজনের জন্য নিচের দিকে গড়াতে শুরু করবে বা পিছলাতে শুরু করবে। তো যেই পিছলাতে শুরু করলো, তখন যে অ্যাঙ্গেলটা, মানে থিটার যে মানের জন্য এটা পিছলাতে শুরু করে, জাস্ট শুরু করে, কিন্তু তার চেয়ে বেশি অ্যাঙ্গেল হলে গড়গড়িয়ে অ্যাক্সেলারেশন নিয়ে নামতে লেগে যাবে। তো সেটা না, জাস্ট এইরকম স্থির অবস্থায় ছিল, দিয়ে ধীরে ধীরে থিটাটাকে বাড়ানো হলো, তখন যেই শুরু করলো এটা নিচের দিকে নামতে, সেই অ্যাঙ্গেলটাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলে। তাহলে এই রকম অবস্থায় কি হচ্ছে না, এই দিকে কাজ করছে এম জি সাইন থিটা, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে উল্টো দিকে, যেদিকে নামার চেষ্টা করছে ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। সেটা কত, মিউ এম জি কস থিটা। আগেই দেখালাম যে এরকম ক্ষেত্রে কি হচ্ছে, এইদিকে এম জি কস থিটা, এদিকে হচ্ছে আর, তাহলে আর ইজিক্যাল টু এম জি কস থিটা, তাহলে এটা হচ্ছে মিউ আর মানে হচ্ছে মিউ এম জি কস থিটা। এটা মনে রেখো, মনে রাখলে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করার সময়ও সুবিধা হবে, যে এই রকম অবস্থায় যে নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়াটা হয় সেটা হচ্ছে এম জি কস থিটা, আর ঘর্ষণ বলটা হয় মিউ এম জি কস থিটা। এবার ব্লকটা নিচের দিকে নামতে চেষ্টা করলে বা নিচের দিকে নামলে উপরের দিকে ঘর্ষণ বল কাজ করবে, আর যদি ওপর দিকে ওঠানোর চেষ্টা করি কোনোভাবে, তাহলে তখন এই বলটাই ঘুরে যাবে, নিচের দিকে কাজ করতে শুরু করবে। তাহলে ঘর্ষণ বল বলেছি যে গতি প্রবণতার বিরুদ্ধে কাজ করে। গতি যদি ওপর দিকে হয় তাহলে ঘর্ষণ বল নিচের দিকে, আর ঘর্ষণ মানে নিচের দিকে নামার চেষ্টা করলে ঘর্ষণ বল ওপরের দিকে সবসময় বাধা দেয়। তাহলে এই ব্যাপারটা দাঁড়ালো। তাহলে যখন জাস্ট চলতে শুরু করলো তখন এম জি সাইন থিটা ইজিক্যাল টু এটা, তাহলে মিউ এম জি কস থিটা
ইজ ইকাল টু এম জি সাইন থিটা। তাহলে মিউ ইজ ইকাল টু এমজিটা কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা কার সাথে কার রিলেশন পেলাম? ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে স্থিতিকোণ বা বিরাম কোণের সম্পর্ক। তাহলে স্থিতিকোণের ডেফিনেশন কি দেবে না, থিটার বা নত তলের সর্বোচ্চ যে কোণের জন্য কোনো একটা বস্তু নিজের ওজনের জন্য নিচের দিকে নামতে উদ্যত হয়, ওই কোণের বা ওই মানটিকে স্থিতিকোণ বলে, বা ওই কোণটিকে স্থিতিকোণ বলে। এবার একটা জিনিস পেলাম, এর আগে যেটা করেছি সেটা কি পেয়েছি, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ ল্যামডা। ঘর্ষণ কোণ ল্যামডা, সেখানেও কি পেয়েছিলাম, মিউ ইজ ইকাল টু ট্যান ল্যামডা। তাহলে আলটিমেটলি কি হলো, ল্যামডা ইজ ইকাল টু থিটা, এটাই পেলাম। তার মানে স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ এই দুটো মানের দিক থেকে এক, তাই তো দাঁড়ালো। ঠিক আছে, এটাকে মনে রেখো। মুছে দিচ্ছি, এটা নোট করে নাও। এবার যেটা করাবো সেটা হচ্ছে নত তলের ওপর নত তলের উপরে রাখা বস্তুর সাম্য। নত তলে উপরে রাখা বস্তুর সাম্য, নোট করে নাও। এর আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে এ বি করে কর, একটা হচ্ছে এ। সেটা লেখো, যখন বস্তুটি নিচে নামার মুখে বা নিচে নামার চেষ্টা করছে, যখন বস্তুটি নিচের দিকে নামার চেষ্টা করে, নিচের দিকে নামবার চেষ্টা করে। এই কেসটাতে কি হবে, দুটো কেস। একটা হচ্ছে বস্তুটা যখন নিচের দিকে নামার চেষ্টা করছে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন আছে, তার উপরে একটা ব্লক রয়েছে, এই অ্যাঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেল থিটা ধরে নি। তাহলে নিচের দিকে নামার চেষ্টা করছে। আর পরেরটা যেটা করাবো সেটা হচ্ছে যে উপরের দিকে যখন ওঠার চেষ্টা করছে তখন কি করে সামনে থাকবে। তাহলে এইটুকু লিখে নাও, লিখে নেওয়ার পরে আমি এটা মুছে দিই, দিয়ে এই ছবিটা বড় করে আঁকি, একে দেখাচ্ছি। এইটুকু লিখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখে নাও, আমি মুছে দিচ্ছি। এটাও মুছে দিই, তাহলে জায়গাটা বেশি পাবো। এরকম একটা ইনক্লাইন্ড প্লেন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এখানে একটা ব্লক রয়েছে। এইবার এই দিকে কাজ করছে হচ্ছে এম জি সাইন থিটা, ওর ওজনের
কম্পোনেন্ট, এইদিকে কাজ করছে আরেকটা কম্পোনেন্ট এমজি কস থিটা, এদিকে কাজ করছে নর্মাল রিয়াকশন আর লম্ব প্রতিক্রিয়া এদিক বরাবর কাজ করছে। এবার এইরকম অবস্থায় যদি রাখি তাহলে কি হবে, বস্তুটা নিচের দিকে কিন্তু নেমে যাবে। এখানে ঘর্ষণ বল আছে ঠিকই, কিন্তু ঘর্ষণ বল যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে কি হবে, এ তো নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে সেক্ষেত্রে একটা ফোর্স আমি এই দিক বরাবর দিলাম এফ, এই ফোর্সটাই আমাকে এক্ষেত্রে বের করতে হবে, যে একে সামনে রাখবো, মানে এখানেই ধরে রাখবো। ও নিচের দিকে নামার চেষ্টা করছে কিন্তু আমি তবুও ওকে আটকে রাখতে চাই। তাহলে এই মিনিমাম ফোর্সটা আমাকে কত দিতে হবে, অ্যাঙ্গেলটা কত করেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে হরাইজেন্টালের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আমি ফোর্সটা দিচ্ছি। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বস্তুটাকে আমি সামনে রাখতে চাই, বস্তুটা নিচের দিকে নামার টেন্ডেন্সি রয়েছে, তাহলে মিনিমাম এফটা কত হবে যাতে এই ব্লকটা নততলের ওপরে সামনে থাকবে। তাহলে কি করব, এই এফটার দুটো কম্পোনেন্ট নিয়ে নিই আমি। এই দিকে কাজ করছে এফ কস আলফা, আর এই দিকে কাজ করবে এফ সাইন আলফা। তাহলে এই এফটাকে এখন আপাতত ভুলে যাই, একটু ভুলে যাই। এবার নিচের দিকে নামার টেন্ডেন্সি, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে ঠিক এই সারফেস বরাবর, এই তলায় যে সারফেসটা রয়েছে সেই সারফেস বরাবর ওপরের দিকে, কারণ নিচের নামার টেন্ডেন্সি রয়েছে। কারণ আলোচনাটাই করছি যখন বস্তুটা নিচের দিকে নামার মুখে রয়েছে, তাহলে এখানে হবে মিউ আর, ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে। তাহলে আরটা প্রথম ক্যালকুলেট করে নিই। ক্যালকুলেট করার জন্য কি করব না, এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা নিয়েছি তাতে কি করব, টোটাল আপওয়ার্ড ফোর্স আর প্লাস এফ সাইন থিটা ইজিক্যাল টু এটা করব। তাহলে আর প্লাস এফ সাইন থিটা, সরি সাইন আলফা ইজিক্যাল টু এম জি কস থিটা। এই বরাবর ফোর্সগুলোকে ভাবো, এইটা প্লাস এইটা ইজিক্যাল টু এটা, ব্যালেন্স করে দিলাম। তাহলে আর ইজিক্যাল টু কত, এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। নোট করে নাও। তাহলে এখানে আরটাকে মুছে দিয়ে এইটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই দিকের ফ্রিকশন ফোর্সটা তাহলে কত হয়ে গেল, মিউ, আর এর ভ্যালুটা বসিয়ে দিই এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এটা এটা মুছি। এবার এই দিক বরাবর ফোর্সগুলো নিয়ে ভাব, যখন এই দিকে নামার চেষ্টা হচ্ছে ফ্রিকশন ফোর্স তো উপরের দিকে কাজ করছে এতটা, তাহলে এই ফোর্সটা প্লাস এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হলে তাহলে সামনে থাকবে। সামনে যখন আছে তখন এই নততল বরাবর টোটাল নিচের দিকের ফোর্স সমান টোটাল ওপর দিয়ে ফোর্স হবে, তবে তো সামনে থাকবে। তাহলে এম জি সাইন থিটা ইজিক্যাল টু এফ কস আলফা প্লাস এইটা ফ্রিকশন ফোর্সটা মিউ, একবারে এটা করে দিচ্ছি এম জি কস থিটা মাইনাস মিউ এফ সাইন আলফা। মিউ এফ সাইন আলফা, এই মিউটা একে মাল্টিপ্লাই করে দিয়ে লিখে দিলাম। এবার আমাদের এফটা মিনিমাম সেটা বের করতে হবে, যে কত হবে এফটা, মিনিমাম ভ্যালুটা কত এফের। তাহলে এফটাকে একদিকে নিয়ে আসি, ওই দিকেই যদি রাখি তাহলে কত হচ্ছে, এফটাকে কমন নিয়ে নিই এই দুটো থেকে, তাহলে এফ ইন্টু
1, আচ্ছা এফ হলে এটা কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, এটা এফটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো থেকে ইজিক্যাল টু কী হবে, এই দুটোকে ওই পাশেই রেখেছি, এইটাকে তুলে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এম জি সাইন থিটা এইটাকে এইদিকে নিয়ে এলে মিউ এম জি কস থিটা, তাহলে এফ ইজিক্যাল টু কত দাঁড়ালো, এখান থেকে এমজিটা কমন নিয়ে নিই, এমজি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই এইটা কস আলফা মাইনাস সাইন আলফা, আর মিউ ছিল মিউ সাইন আলফা। এটা হলো, লিখে নাও, বুঝতে হবে আমাকে, এইটা ক্যালকুলেশন করে দিই একটা, তাহলে এফ ইজিক্যাল টু এম জি সাইন থিটা মাইনাস মিউ ইজিক্যাল টু কত, মিউ ইজিক্যাল টু ট্যান ল্যামডা, এটা পেয়েছিলাম, মিউ ইজিক্যাল টু ট্যান ল্যামডা, ল্যামডাটা কি ছিল, ল্যামডাটা ছিল ঘর্ষণ কোণ, তাহলে এটা সাইন ল্যামডা বাই কস ল্যামডা, বসিয়ে দিয়ে এই মিউ এর জায়গায় ট্যান ল্যামডা, তো তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা বসিয়ে দিলাম মিউ এর ভ্যালুটা, ইন্টু কস থিটা, এই কস থিটাটা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস মিউ এর জায়গায় আবার বসাচ্ছি এইটা সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। এটা ওই হিসাব করে দিলেই হবে। তাহলে এমজিটা থাকলো, কস ল্যামডা দিয়ে যদি উপরটাকে আর নিচেরটাকে পুরো মাল্টিপ্লাই করে দিই, তাহলে সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা, এই কস থিটাটাকে আগে লিখলাম আর সাইন ল্যামডাটাকে পরে লিখি, সাইন ল্যামডা, নিচে কি হবে, নিচেও কস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা, তাহলে এমজি উপরটা কত, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি থিটা মাইনাস ল্যামডা বাই, এটা কি ফর্মুলা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস এ প্লাস বি, তাহলে কস আলফা প্লাস ল্যামডা, এই হচ্ছে এফ এর এক্সপ্রেশনটা বেরিয়ে গেল। করে নাও এই পর্যন্ত। উপরেটা মুছে দিচ্ছি। এইবার এফটা মিনিমাম কি করে হবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এইটা হচ্ছে এফ। আচ্ছা, এমজির জায়গায় ডব্লিউও লিখতে পারো, ওয়েট ডব্লিউ, এই এমজির জায়গায় ডব্লিউও লিখতে পারো, এই ডব্লিউ ওয়েট, তাহলে এমজি ইন্টু এটা হলো। এবারে এফটা মিনিমাম কি করে হবে, না এফটা মিনিমাম হবে কখন, না এই ভ্যালুটা যখন ম্যাক্সিমাম, এবারে কসের ম্যাক্সিমাম ভ্যালু কত, কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে এইটা যদি 1 হয় তখন এফটা মিনিমাম,
তাহলে মিনিমাম এফটা কি হচ্ছে এম জি ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা। এবং কখন এফটা মিনিমাম হবে না কস আলফা প্লাস ল্যামডা ইজিক্যাল টু যখন 1। তাহলে মিনিমাম ভ্যালুটা বের করতে চেয়েছিলাম, বেরিয়ে গেল। আর একটা পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে যে যখন ব্লকটা ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, এটা মুছে দিই, নোট করে নাও। যখন ব্লকটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এটা 2 নম্বর করে রেখে দাও। আগেরটা যেটা করলাম সেটা 1 নম্বর, একটা পার্ট হলো। আর একটা পার্ট হচ্ছে এবারে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তার মানে এই যে এফটা অ্যাপ্লাই করছি, এই ছবিটাই আরেকবার এখানে একটু চেঞ্জ করে দেবো, শুধু উপর দিকে ওঠার চেষ্টা করছে। উপর দিকে ওঠার চেষ্টা করলে কি হবে, এই যে ফ্রিকশন ফোর্সটা, এই ফ্রিকশন ফোর্সটা হয়ে যাবে এই দিকে নিচের দিকে। এই যে ফ্রিকশন ফোর্সটা সেটা হবে নিচের দিকে। তাহলে ওখান থেকে নিয়ে এসে এই দিকে লিখি, বাঁ দিকে লিখি, তাহলে এটা হয়ে যাবে মিউ আর। আর আর এর ভ্যালুটা আর প্লাস এইটা ইজিক্যাল এটা করে বের করে নেবে। তাহলে কত দাঁড়াবে, একই দাঁড়াবে। আচ্ছা, আর এর ভ্যালুটা বসাই, তাহলে এম জি কস থিটা মাইনাস এফ সাইন থিটা সাইন আলফা, এটা পেয়েছিলাম। তাহলে এখন আর ওই দিকে কাজ করছে না, এইদিকে আর কাজ করছে না। এরকমভাবে ছবিটা কেন, তাহলে এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সটা। এই যে এইদিকে ফ্রিকশন ফোর্স, সেটা এইটা। এইবার আবার ব্যালেন্স কর, তাহলে টোটাল এই দিকের ফোর্স হচ্ছে এইটা শুধু, আর টোটাল নিচের দিকের ফোর্স হচ্ছে এইটা প্লাস এইটা। তাহলে ব্যালেন্স করে দিই, এম জি সাইন থিটা নততল বরাবর নিচের দিকে কি কি ফোর্স কাজ করছে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, একবারে মিউটা ভেঙে দিয়ে মানে মাল্টিপ্লাই করে দিয়ে লিখি, মিউ এম জি কস থিটা মাইনাস মিউ এফ সাইন আলফা, এটা এসব করে দিলে এটা দাঁড়ালো ইজিক্যাল টু এইটা এফ কস আলফা। এফটা দরকার বলে এফটা কি করব, বাঁ দিকে রেখে দেবো। এটা ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে এফটা যদি আমি কমন নিয়ে নিই ওই দিক থেকে, তাহলে এখান থেকে থাকলো কস আলফা, এটা ওই দিকে গেলে প্লাস মিউ সাইন আলফা ইজিক্যাল টু, এটা ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে বাকি এটা, এর মধ্যে আবার এমজিটাকে কমন নিয়ে নিই, কি থাকছে এখান থেকে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, কস থিটা এটা। তাহলে এফ ইজিক্যাল টু এমজি পরে হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই এইটা কস আলফা প্লাস মিউ সাইন আলফা। লিখে নাও, এই পর্যন্ত লিখে নাও। এবার এ ফিজিক্যাল টু কত পেলাম, এম জি সাইন থিটা প্লাস মিউ এর ভ্যালুটা আবার ওইভাবে আগের মতো বসাবো। তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই
কস আলফা প্লাস মিউ, মিউটা কত সাইন ল্যামডা বাই কস ল্যামডা, সাইন আলফাটা লিখি আবার, তাহলে এমজি এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে মানে কস ল্যামডা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিই, উপরটাকেও কস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটাকেও কস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সাইন থিটা কস ল্যামডা প্লাস কস থিটা, এটা আগে লিখলাম, দেখতে ভালো লাগবে, সাইন ল্যামডা বাই কস আলফা কস ল্যামডা আর এই দুটো প্লাস সাইন আলফা সাইন ল্যামডা। তাহলে এমজি এটা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, আর এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে কস এ মাইনাস বির ফর্মুলা, তাহলে কস আলফা মাইনাস ল্যামডা, তাহলে এটাই হচ্ছে এফটা। করো না, হয়ে গেছে, লিখে নাও এই পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে এফ এর ভ্যালুটা। এবারে এফটা মিনিমাম হতে গেলে কত হতে হবে, এটাকে ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম হতে গেলে কত হবে, এটা ভ্যালু 1, তাহলে এফ মিনিমামটা কি হবে, এফ মিনিমামের ভ্যালুটা হচ্ছে এমজি সাইন থিটা প্লাস ল্যামডা, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালুটা। আর কখন এটা হবে না, এটা যখন ভ্যালুটা 1, তাহলে ভ্যালুটা 1 হতে গেলে এইটা তো 0 হতে হবে, কস 0 হচ্ছে 1, তাহলে এটা 0 হতে হবে, তাহলে এইটা যদি 0 হয় তার মানে আলফা মাইনাস ল্যামডা ইজ ইকাল টু 0, তার মানে আলফা ইজ ইকাল টু ল্যামডা, এইটা যখন হবে তখন এফটা মিনিমাম হবে। এটা হয়ে গেল, মনে আছে তো আলফা কোনটা ধরেছিলাম, এইটা, আর ল্যামডাটা কি, আশা করছি মনে আছে। ঠিক আছে, আর একটা জিনিস করাবো তাহলেই হয়ে যাবে। এরপরে লেখো নত তলের উপরে রাখা বস্তুর ত্বরণ, নত তলের উপরে রাখা বস্তুর ত্বরণ। এটা হেডলাইন করে দাও, দিয়ে একটা নততল এঁকে দাও, খুব সোজা এটা, এই তাহলে এই দিকে বলেছিলাম ওজনের কম্পোনেন্ট বা উপাংশ এমজি সাইন থিটা, থিটাটা দিই, এই যে নিচে নামার যখন চেষ্টা করছে তখন ওপর দিয়ে মিউ এমজি কস থিটা, এইটা হচ্ছে ঘর্ষণ বল, একবারে মুখস্থ মতো রেখে দিও, মনে রেখে দিও এইটা। এইবার এই দিকে ত্বরণ হচ্ছে, ফ্রি বডি ডায়াগ্রাম করে কি বলেছিলাম, ইনার্শিয়া ফোর্স বা জাড্ড বলটা উপরের দিকে হবে, এর মাসটা যদি এম হয় তাহলে এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, জাড্ড বলটা উল্টো দিকে, যেদিকে ত্বরণ হচ্ছে তার উল্টো দিকে, তাহলে এম এ এই দিকে, তাহলে এবার ব্যালেন্স করে দেবো, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এম এ প্লাস মিউ এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এমগুলো সব জায়গা থেকে কেটে যাচ্ছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা
মাইনাস মিউ জি কস থিটা। তাহলে এতটা অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল। নিউমেরিক্যাল প্রবলেমগুলো করার সময় এইভাবে করবে। এই থিওরিটা করে নিলে প্রায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার, থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো বোর্ড পরীক্ষায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক আর সিবিএসই বোর্ড হোক, যতটা পড়িয়ে দিলাম ডেফিনেশনগুলো শুধু বই থেকে পড়ে নেবে, একবার নিয়ে নিজের মতো করে লিখবে। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি নিজের মতো করে সেইভাবেই করবে, একবার শুধু বই থেকে পড়ে নিও। আর এই ডেরিভেশনগুলো একটু প্র্যাকটিস করে নিও আমার ভিডিওটা দেখে দেখে, তাহলে প্রায় সব কোশ্চেনের, বোর্ড পরীক্ষায় সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। মানে এর বাইরে গত 10 বছরে কোনো কোশ্চেন আসেনি, এগুলো করলেই হয়ে যাবে। আর একটা কোশ্চেন আসে দেখেছি যে মিউ এর ভ্যালু, আচ্ছা এই পার্টটা কিন্তু এখানেই হয়ে গেল। আর একটা কোশ্চেন আসে দেখেছি, সেটা হচ্ছে যে মিউ এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হতে পারে কি, এই কোশ্চেনটা আসে প্রায়। মিউটা কি জিনিস? মিউটা হচ্ছে F/R, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। সেই কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে যে ঘর্ষণ বল ডিভাইডেড বাই লম্ব প্রতিক্রিয়া, মানে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, সেটাই তো মিউ। তাহলে মিউটার ভ্যালু এমনিতে নর্মালি 1-এর চেয়ে অনেক কম হয়, কিন্তু কখনো কখনো 1-এর চেয়ে অনেক বেশি হয়ে যায়। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। খুব মানে মসৃণ যদি দুটো তল হয়, দেখবে দুটো কাঁচের স্লাইড নিয়ে একটু যদি ওপরে জল টল দিয়ে দাও অথবা ভালো করে মুছে দিয়ে দুটো স্লাইডকে দিয়ে একটু চেপে দাও, তাহলে ভিতর থেকে যদি এয়ারটা বেরিয়ে যায় তাহলে কি হবে, একদম একটা আর একটার সাথে চিপকে যায়, মানে টেনে ছাড়ানো যায় না। তো সেক্ষেত্রে মিউয়ের মানটা অনেকটা বেশি হয়, প্রায় 10-10 চলে যায়। তাহলে দুটো খুব পালিশ সারফেস হলে, পালিশড সারফেস, মসৃণ সারফেস যদি হয়, খুব মসৃণ সারফেস হয়, তাহলে এই ঘটনাগুলো ঘটে। সেক্ষেত্রে 1-এর চেয়ে বেশি হতে পারে, ব্যাস এইটুকু মনে রেখো। আর বাকি টাইমে কিন্তু নর্মাল কন্ডিশনে কিন্তু 1-এর চেয়ে অনেক কম হয়। দেখবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে গিয়ে মিউয়ের ভ্যালু 0.2, 0.15 এরকমভাবে হয়। আর ওই স্পেশাল কেসেই একমাত্র 1-এর চেয়ে বেশি হতে পারে। তাহলে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে 1-এর চেয়ে বেশি হতে পারে ওই 2-একটা স্পেশাল ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে। তো সেটা বলে দেবে যে খুব মসৃণ তল যদি হয় দুটোই, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর চল ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে আরেকবার আমি একটু রিপিট করে দিই যে এমনিতে ঘর্ষণ বল কিন্তু তুমি যা দিচ্ছ ততটাই ঘর্ষণ বল। তারপরে মানে এইদিকে একটা বল প্রয়োগ করছি, এইদিকে ঠিক উল্টো দিকে গতির বিরুদ্ধে, তো বা গতি প্রবণতার বিরুদ্ধে। তো যতটা তুমি ঘর্ষণ বল দিচ্ছ, মানে টান দিচ্ছ, ততটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ব্লকটাকে যদি আমি 1 নিউটন ফোর্স দিই তাহলে ঘর্ষণ বল 1 নিউটন, যদি 5 নিউটন ফোর্স দিই ঘর্ষণ বল 5 নিউটন। তার মানে যখন যা ফোর্স দিচ্ছি তখন ঘর্ষণ বল ঠিক ততটা। কিন্তু ওই যে লিমিট আছে, যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে 12 নিউটন যদি হয়ে যায়, মানে সীমাস্ত ঘর্ষণ বলের চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু 50 নিউটন দিলে কিন্তু আর 50 নিউটন হবে না। ঠিক আছে, এখানে 12 নিউটন বলে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা। আর যখন যেদিকে এই ফোর্সটা দেবে ঠিক তার বিপরীত দিকে কিন্তু কাজ করবে। আর চল ঘর্ষণের সময় ওটা একটা ফিক্সড,
ওটার ক্ষেত্রে এরকম ভাবে চেঞ্জ হয় না যে আমি 2 নিউটন দিলাম তো ফ্রিকশন ফোর্স 2 নিউটন, 4 নিউটন দিলাম তো 4 নিউটন ফ্রিকশন ফোর্স। চলো ঘর্ষণের সময় একটাই ঘর্ষণ বল কাজ করে, সেটা ফিক্সড। ওই যে 10 নিউটন যেটা বলেছিলাম ওটা কিন্তু ফিক্সড, কিন্তু 12 নিউটন যেটা বলেছিলাম প্রথমেই একদম শুরুতে 12 নিউটন যেটা বলেছিলাম যে একটা ইটকে 12 মানে সীমাস্ত ঘর্ষণ বলের মান 12 নিউটন বা নড়াতে 12 নিউটন বল প্রয়োগ করতে হলো, তো তার আগে তার নিচে যত ফোর্স দেবে ঘর্ষণ বল ঠিক ততটাই। কিন্তু চলো ঘর্ষণের সময় কিন্তু ওই রকম ভাবে ভ্যারি করে না, একটা ফিক্সড হয়ে যায়। 10 নিউটন তো 10 নিউটন, তার মানে ওকে টেনে নিয়ে যাচ্ছে, ও একটা আর একটার উপরে স্লিপ করছে বা ঘষে ঘষে যাচ্ছে, সেক্ষেত্রে ওই 10 নিউটন তো 10 নিউটনটাই ফিক্স থাকবে, যা ফ্রিকশন ফোর্স হবে সেটাই। আর সেটার ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকাল টু মিউ কে আর, এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, ওটা বলে দেবে ওরা, মিউ কে আর এইটা, তাহলে ওটা ফিক্সড। ঠিক আছে, এইবার আর একটা জিনিস করে নাও, সেটা হচ্ছে যে ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু, ঘর্ষণ কোণের সাথে এটা নোটটা করে নেবে পাশে, ঘর্ষণ কোণ করিয়েছি তখনই এটা করিয়ে দিলে ভালো হতো। ঘর্ষণ শঙ্কুটা কি না, একটা নর্মাল রিয়াকশন কাজ করছে, ঘর্ষণ কোণ যেটা ঘর্ষণ কোণ সেটাতে কি বলেছিলাম, লম্ব প্রতিক্রিয়া কাজ করছে, এখানে ধরো ব্লকটা আছে বা কিছু, তাহলে এই দিকে মিউ আর এই ঘর্ষণ বলটা কাজ করছে, বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে এই ব্লকটার উপরে, তাহলে তার যে রেজাল্ট্যান্ট, কার রেজাল্ট্যান্ট, লম্ব প্রতিক্রিয়া আর ঘর্ষণ বলের যে লব্ধি, তাহলে এটার এটার মধ্যে যে কোণটা সেটা হচ্ছে ঘর্ষণ কোণ ল্যামডা। এখন এই এফ ফোর্সটা যদি আমি একটু বাঁকিয়ে দিই, এই দিক দিয়ে এফ ফোর্সটা প্রয়োগ করি, মানে এই তলেই কিন্তু হরাইজেন্টাল সারফেসেই দিয়ে ওই দিকে ঘুরিয়ে দিলাম, তাহলে তখন ফ্রিকশন ফোর্সটা একটু ঘুরে যাবে, ওই হরাইজেন্টাল সারফেসে ঘুরে যাবে এইদিকে, তাহলে তখন এই লব্ধিটা কি হবে, সেটাও ঘুরে যাবে, তাহলে এটা কি হবে, একটা কোণের মতো হয়ে যাবে। সেই কোণের ওপরে তোমার এই কিউটা থাকবে এরকম ভাবে। একটু এখান থেকে বোঝানোর চেষ্টা করি, এরকম একটা ব্লক আছে, আমি যদি এই দিকে টানি তাহলে ঘর্ষণ বল ঠিক অপোজিট দিয়ে, যদি আমি ওই দিকে টানি তাহলে ঘর্ষণ বল আমার দিকে, তাহলে এই যে ফোর্সটাকে দিয়ে এই সুতোটাকে দিয়ে এইভাবে যদি আমি ফোর্সটাকে ঘোরাই তাহলে এই ফ্রিকশন ফোর্সটাও ঘুরে যাবে এইভাবে, তাহলে ফ্রিকশন ফোর্সটাও ঘুরে যাচ্ছে, তাহলে এই যে কিউটা প্রতি ক্ষেত্রে কিউটা কি হবে, একটা শঙ্কুর মতো তৈরি করবে, তাহলে এই যে শঙ্কুটা তৈরি হলো এটাই হচ্ছে ঘর্ষণ শঙ্কু, এই যে শঙ্কুটা তৈরি হলো সেটাই হচ্ছে ঘর্ষণ শঙ্কু। একটু নোট করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।